হ্যাঁ, ছাত্রছাত্রীরা, আজকে আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের পার্ট 2 এই বিষয়ে আলোচনা করব। এই বিষয়ে প্রথম যে টপিকস আছে সেটা খুব ইম্পর্টেন্ট, তা হচ্ছে গ্রিভেন্স এবং গ্রিভেন্স হ্যান্ডেলিং মেকানিজম। গ্রিভেন্সটা কী জিনিস? গ্রিভেন্স হচ্ছে কোনো অর্গানাইজেশনের কোনো অ্যাসপেক্টের উপর যদি কোনো এমপ্লয়ির কোনো ডিসকন্টেন্ট বা ডিসস্যাটিসফ্যাকশন থাকে, তাকেই আমরা গ্রিভেন্স বলছি। গ্রিভেন্স রিয়েল হতে পারে, ইমাজিনারি হতে পারে, লেজিটিমেট হতে পারে, রিডিকুলাস হতে পারে, স্টেটেড হতে পারে আর আনভয়েসড হতে পারে, রিটেন ফর্মে হতে পারে আর ওরাল ফর্মে হতে পারে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে যে গ্রিভেন্সের যে কোনো রকম এক্সপ্রেশন যাতে পাওয়া যায়, মানে গ্রিভেন্স যাতে ভয়েস কোনো রকম এক্সপ্রেশনের মাধ্যমে বার হয়ে আসে, সেটাই লক্ষ্য করা উচিত ম্যানেজমেন্টের। গ্রিভেন্স যে বিভিন্ন কারণে হতে পারে, সেই কারণগুলো এক হচ্ছে ইকোনমিক কারণ হতে পারে, যেমন ওয়েজ ফিক্সেশন, ওয়েজ কম্পিউটেশন, ওভারটাইম, বোনাস, এইগুলো সম্বন্ধে কোনো এমপ্লয়ির মনে হতে পারে যে সে যেটা পাওয়া তার প্রাপ্য তার থেকে কম পাচ্ছে। গ্রিভেন্স হতে পারে ওয়ার্ক এনভায়রনমেন্টের উপর, পুয়ার ওয়ার্কিং কন্ডিশন, ডিফেক্টিভ ইকুইপমেন্ট অর মেশিনারি, টুলস, ম্যাটেরিয়ালস, এইসবের জন্য হতে পারে। সুপারভিশন নিয়ে প্রবলেম হতে পারে, মানে বস এমপ্লয়ির সাথে খারাপ ব্যবহার করছে বা পারসিভ করছে, তারা ধরে নিচ্ছে কোনো ফেভারিটিজম হচ্ছে, নেপোটিজম হচ্ছে বা বায়াস হচ্ছে, এই কারণে গ্রিভেন্স হতে পারে। ওয়ার্ক গ্রুপের ভিতর গ্রিভেন্স থাকতে পারে, মানে দুটো ওয়ার্ক গ্রুপের ভিতর স্ট্রেস বা ইনকম্প্যাটিবিলিটি থাকলে একটা ফিলিং অফ নেগলেক্ট, অস্ট্রাসাইজেশন, মানে আলাদা করে দিচ্ছে, একঘরে করে দিচ্ছে, ভিক্টিমাইজেশন, এইসব ব্যাপারে হচ্ছে গ্রিভেন্স হতে পারে। এবং হচ্ছে ওয়ার্ক অর্গানাইজেশনের কিছু ব্যাপার, যেমন রিজিড আনফেয়ার রুলস, টু মাচ অর টু লেস ওয়ার্ক রেসপন্সিবিলিটি, ল্যাক অফ রেকগনিশন, এইসব কারণে গ্রিভেন্স হতে পারে। এখন অর্গানাইজেশনকে বা ম্যানেজমেন্টকে গ্রিভেন্স অবশ্যই হ্যান্ডেল করতে হবে প্রপার ওয়েতে। তাহলে তার কতগুলো প্রসেস আছে, এবং এটা সেন্সিটিভ এবং এমপ্যাথিটা কী জিনিস? এমপ্যাথি হচ্ছে সিম্প্যাথির উল্টো, মানে আমরা সহানুভূতি বলি, কিন্তু এমপ্যাথি হচ্ছে যে ম্যানেজারকে সেই লোকটা যা গ্রিভেন্স হয়েছে সেই লোকের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখতে হবে, যেন আমার সাথে এরকম হচ্ছে, তবেই হচ্ছে বেস্ট সলিউশন। সেটা যদি বুঝতে পারে, বেস্ট সলিউশন বেরিয়ে আসবে। এই এমপ্যাথি একটা ম্যানেজমেন্টের টপ কোয়ালিটি। এইটা হচ্ছে গ্রিভেন্স হ্যান্ডেলিংয়ের সময় খুব কাজে লাগে। প্রথমেই যে গ্রিভেন্স হ্যান্ডেলিংয়ের যে স্টেজগুলো আছে, তাতে হচ্ছে অ্যাকনলেজ ডিসস্যাটিসফ্যাকশন। ম্যানেজমেন্ট সবসময় যদি গ্রিভেন্সকে মানে জানতে হবে, এক্সপ্রেস করতে হবে, এরকম যদি হয়, তখন তাহলে যে তার থেকে টার্ন অ্যারাউন্ড করা উচিত নয়, বরঞ্চ এমপ্লয়িরা যাতে তাদের গ্রিভেন্সটাকে এক্সপ্রেস করে, এই অ্যাটিটিউড ম্যানেজমেন্টের থাকবে। আর না হলে লং রানে এটা অনেক বেশি অ্যাগ্রেভেট হবে, স্নোবল করে একটা হাতের বাইরের প্রবলেম ক্রিয়েট করবে। প্রথমে যদি এটাকে এক্সপ্রেস করানো যেত, তাহলে কিন্তু মিটিয়ে ফেলা সম্ভব হতো। এরপরে যখন অ্যাকনলেজ ডিসস্যাটিসফ্যাকশন হলো, তারপরে হচ্ছে ডিফাইন দ্য প্রবলেম। এইখানে হচ্ছে যে প্রবলেমটাকে ঠিকমতো ডিফাইন করতে হবে, যাতে এফেক্টিভ লিসেনিং, এগুলো হচ্ছে খুব ভালো কাজ করে যে প্রবলেমটাকে ডিফাইন করার জন্য। তারপরে হচ্ছে গেট ইনটু দ্য ফ্যাক্টস। এইখানে হচ্ছে যে হার্ট ফিলিংস এইসব যদি হয় ও গ্রিভেন্স এক্সপ্রেসও হয়, এফোর্ট এরকম থাকা উচিত,
যাতে সেই ফিলিংসের পিছনে কি কারণ আছে সেটাকে বার করার। তারপরে হচ্ছে অ্যানালাইজ অ্যান্ড ডিসাইড, মানে যাতে করে এইটা খুব সাবধানে ড্রিল করতে হবে। গ্রিভেন্স সেটেলমেন্ট পুরোটাই হচ্ছে এর উপর দাঁড়িয়ে আছে, যাতে করে পুরনো কোনো কারণের জন্য এটা হচ্ছে কি না, এর পিছনে সত্যিই আগের কোনো অকারেন্স বা ইনসিডেন্টের পিছনে কারণ আছে কি না, এইগুলোকে ঠিক করে বার করে আনতে হবে। এবং আর একটা জিনিস মনে করতে হবে যে গ্রিভেন্স যখন অ্যানালাইজ করছে তখন যাতে হর্স ট্রেডিং, অনেক সময় যে ম্যানেজমেন্ট ওয়ার্কার ইউনিয়ন বা এদের যে বিভিন্ন লিডারশিপরা থাকে তাদের সাথে একটা ক্লোজই করে যদি একটা কোনো ডিসিশনে পৌঁছে যায় তাহলে কিন্তু তখনকার মতো ব্যাপারটা সলভ হলো, কিন্তু আস্তে আস্তে কিন্তু ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট থেকে আলাদা চলে যাবে। কাজেই সবসময় অনেস্টি নিয়ে এটাকে অ্যানালাইজ এবং ডিসাইড করতে হবে। এরপরে এই যে বেরিয়ে আসলো যে কি করতে হবে অ্যাকশন, সেটা ঠিক মতো ফলো করতে হবে। যে ডিসিশন যেটা নেওয়া হলো সেটা যাতে আর্নেস্টলি ফলোড আপ হয় এইটাকে দেখতে হবে, এবং কমিউনিকেশন প্রসেসটাকে ঠিক রাখতে হবে যাতে করে এই জিনিসটার ফিডব্যাকও ঠিকমতো নেওয়া যায়। এইভাবে গ্রিভেন্সকে রিড্রেস করতে হবে। এবং গ্রিভেন্স হ্যান্ডেলিং হচ্ছে যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের একটা অন্যতম প্রধান টুল। এটাকে ঠিকমতো ব্যবহার করলে অর্গানাইজেশনের এমপ্লয়িরা তাতে লয়াল থাকবে এবং অর্গানাইজেশনের আস্তে আস্তে উন্নতি হবে। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকস, যেটা আমরা বলছি যে লিডারশিপ। লিডারশিপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন লিডারশিপ বলতে আমরা কি বুঝি সেটা আগে দেখতে হবে। লিডারশিপ হচ্ছে is the capacity to frame plans which will succeed and the faculty to persuade others to carry them out in the face of difficulties। তার মানে হচ্ছে যে একটা গ্রুপ অফ পিপলকে অর্গানাইজেশনের গোল বা গ্রুপ অবজেক্টিভস ফুলফিল করার জন্য যে নির্দিষ্ট পথে নির্দিষ্ট প্যাটার্নে চালনা করা তাকেই আমরা লিডারশিপ বলছি। এবং এখানে একটা জিনিস হচ্ছে লিডাররা যেরকম তার ফলোয়ারদের দিশা দেখায় তেমনিভাবে যে এটা হচ্ছে টাগ অফ ওয়ারের মতো, ফলোয়াররাও কিন্তু তার লিডারকে গাইড করতে পারে তাদের কি আশা আকাঙ্ক্ষা এইসব বিষয় নিয়ে। সেই কারণে দেখা যায় যে এটা যেমন একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে সত্য, এটা একটা ফ্যামিলির ক্ষেত্রেও সত্য। সব জায়গাতেই আমরা কেউ না কেউ লিডার, আবার আমরাই কারুর ফলোয়ার, এটা দেখা যায়। তাহলে সব জায়গাতেই কিন্তু আমরা একই সাথে কিছু লিডার কিছু কিছু ফিল্ডে এবং কিছু কিছু ফিল্ডে আমরা ফলোয়ার। কাজেই আমরা যে কেউ এর বাইরে এরকম ভাবা দরকার নয়। এবং এই জিনিসটা আমাদের একটা ছোট একটা নিউক্লিয়ার ফ্যামিলির ক্ষেত্রে যেরকম সত্য, একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে সত্য, একটা রাজ্যের ক্ষেত্রে সত্য, একটা দেশের ক্ষেত্রেও সত্য। কাজে এটা খুব ইম্পর্টেন্ট। এই কারণে দেখা যায় যে যেসব উন্নত দেশ তাদের কিন্তু ফলোয়ারদেরও আছে, তার লিডারকে পরিচালিত করে, মানে লিডারকে সে গাইড করে দেয় যে তারা কোন পথে চলবে, কি তাদের দৃষ্টিভঙ্গি হবে। এই এখন হচ্ছে আমরা দেখব যে আমাদের যে লিডারশিপের স্টাইলগুলো কী কী। একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে লিডারশিপের স্টাইলগুলো খুব ইম্পর্টেন্ট। এক একজন লিডার তার কাজ করার ভঙ্গি এক এক রকম, এবং সাধারণভাবে এই টাইপগুলো যে একটা কেউ পার্টিকুলারলি একটা টাইপই মেনটেন করছে এরকম না, ইন কম্বিনেশন অফ দিস টাইপস হতে পারে। সেক্ষেত্রে একটা টাইপ হচ্ছে অথরিটেরিয়ান লিডাররা হচ্ছে একবারে ভেরি ভেরি ডাইরেক্টিভ। তারা প্রায় হচ্ছে ফলোয়ারদের পার্টিসিপেশন ডিসিশন মেকিংয়ে প্রায় হচ্ছে পছন্দই করে না। একবারে ফলোয়ারদের পরিষ্কারভাবে বলে দেয় যে কী এবং কখন করতে হবে।
এরা যদি কোনো ফ্লদের প্রশংসা করে তাহলে ফ্রেন্ডলি সবার সামনেই করবে, এবং কোনো ব্যাড পারফরমেন্সের জন্য যদি রিভিউ করে তাহলে সবার সামনে করবে। এরা ইম্পার্সোনাল সেই ব্যাপারে। দ্বিতীয় টাইপের লিডার হচ্ছে ডেমোক্রেটিক লিডার। ডেমোক্রেটিক লিডাররা হচ্ছে ডিসিশন মেকিংয়ে গ্রুপকে পার্টিসিপেশনকে এনকারেজ করে, এবং এই কারণে এর লিডারশিপ রেসপন্সিবিলিটি হচ্ছে ফলোয়ারদের সাথে শেয়ার করে নেয়, এবং ফলোয়াররাও ডিসিশন মেকিংয়ে ইনভলভ হতে পেরে অনেকটা রিলিফ পায়, এবং তাদের ভিতর একটা বিলঙ্গিংনেস আসে। দেখা গেছে যে ফলোয়াররা এই টাইপের লিডারের আন্ডারে কাজ করতে বেশি ভালোবাসে। এমপ্লয়ি ওরিয়েন্টেড লিডার আর পারসুয়েসিভ লিডার আছে। এই ধরনের লিডাররা হচ্ছে পার্সোনাল রিলেশনশিপ অ্যাসপেক্টসের উপর জোর দেয়, যে ইন্ডিভিজুয়ালদের সাথে একটা গুড র্যাপোর্ট তৈরি করে, তাদের ইভেন ছোটো ছোটো টুকটাক পার্সোনাল ম্যাটারেও ইন্টারেস্ট দেখায়, এবং যাতে করে এমপ্লয়িরা তাদের নিজেদের খুব কাছের মনে করে সাবঅর্ডিনেটরা তাকে, এবং তার কথা ফেলতে পারে না, তার কথা অনুযায়ী কাজ করে, এবং অ্যাট দ্য সেম টাইম সাবঅর্ডিনেটরাও তাদের কিছু বক্তব্য পেশ করার ক্ষেত্রে খুব ফ্রি মনোভাব দেখায়। প্রোডাকশন ওরিয়েন্টেড আর ফাংশনাল লিডার, এই ধরনের লিডাররা হচ্ছে শুধুমাত্র জবটা করার জন্য যে কি টেকনিক্যাল অ্যাসপেক্টস দরকার এর বেশি জোর দেয় সাবঅর্ডিনেটদের, এবং এদের এই জবের অন জব বা টেকনিক্যাল নোহাউ এত বেশি থাকে যে সাবঅর্ডিনেটরা তাদের এই এক্সপার্ট পাওয়ারের জন্য, এক্সপার্ট নলেজের জন্য তাদের কনফিডেন্স, সাবঅর্ডিনেটদের কনফিডেন্স তিনি গেন করেন। আর এক টাইপের লিডার আছে লেইজেস লিডার বা ফ্রি হ্যান্ড লিডার। অ্যাকচুয়ালি এরা কিছুই করে না, নিজের ইচ্ছা মতো থাকে, সাবঅর্ডিনেটরা যার মতো কাজ করে। অ্যাকচুয়ালি অর্গানাইজেশনালের ক্ষেত্রে কোনো এই রকম লিডার পাওয়া মানে ভীষণ রেয়ার, পাওয়া সম্ভব না এখনকার দিনে, কারণ কোনো লিডারকে অনেকগুলো ফেজ অতিক্রম করে অনেক কিছু একটা জায়গায় উঠতে হয়। কিন্তু আগে উত্তরাধিকার সূত্রে যেখানে লিডার হতো সেই রকম জায়গায় কিছু রাজা রাজপুত্র এরকম দেখা যায়, যেমন ইতালি নেরোর কথা আমরা সবাই জানি, খুব সম্ভব তিনি এই ধরনের লিডার ছিলেন। এখন বাস্তবে কিন্তু দেখা গেছে যে ডেমোক্রেটিক লিডারের আন্ডারে সবাই কাজ করতে ভালোবাসে, কিন্তু বিভিন্ন ঘটনায় দেখা যায় যে অথরিটেরিয়ান লিডার, অ্যাকচুয়ালি লিডারের যদি প্রুডেন্স বেশি থাকে, ফলোয়ারদের থেকেও যদি তার দূরদর্শিতা বেশি থাকে, এবং তার উদ্দেশ্য যদি খুব ভালোর দিকে থাকে অর্গানাইজেশনকে নিয়ে যাওয়ার জন্য, তাহলে পরে দেখা যায় যে তার ফলোয়াররা যা দেখতে পাচ্ছে না তিনি আগে থেকে সেগুলো দেখছেন, তাহলে পরে কিন্তু অনেক সময়ও প্রকৃত ভালো অথরিটেরিয়ান লিডার হলে পারফরমেন্স সবচেয়ে ভালো দেখা যায় বাস্তবে। এবার হচ্ছে এই লিডারশিপের বিভিন্ন, উনি ফর্মাল লিডার হতে পারেন, ইনফর্মাল লিডার হতে পারেন। ফর্মাল হচ্ছে যখন অর্গানাইজেশনাল নিয়মের মাধ্যমে কেউ লিডার তার পজিশনের জন্যই লিডার হিসাবে থাকেন, তিনি হচ্ছে ফর্মাল লিডার, এবং বাই ভার্চু অফ অথরিটি তার অনেক কিছু ক্ষমতা গেইন করে অর্গানাইজেশনাল স্ট্রাকচারের কাঠামোর ভিতর দিয়ে। ইনফর্মাল লিডার হতে পারেন। ইনফর্মাল লিডার হচ্ছে কারুর কিছু বিশেষ ক্ষমতার জন্য অনেকে তাকে নিজেদের লিডার বলে মনে করেন, এটা বাই ভার্চু অফ নলেজ বা এক্সপার্ট পাওয়ার আসে, এবং এরাও একরকম লিডার, কিন্তু স্ট্রাকচারের ভিতর থেকে যে পাওয়ার হয় সেগুলো এই লিডারের কম থাকে। যেমন যখন সচিন তেন্ডুলকর উদাহরণ দেওয়া যায়, ভারতের ক্যাপ্টেন ছিলেন না, কিন্তু তার ব্যাটিং যে অ্যাকিউমেন্ট, সেই জন্য তিনি অনেকের লিডার ছিলেন, অনেক টিমমেটদের, কারণ তারা জানে যে ব্যাটিং নিয়ে লাস্ট কথা বলার অথরিটি উনি, কাজে উনি ফর্মাল লিডার না হয়ে ইনফর্মালি অনেকের লিডার ছিলেন। এবার আমাদের অর্গানাইজেশনাল পার্সপেক্টিভে একজন লিডারের কিছু এসেনশিয়াল কোয়ালিটি থাকা দরকার, যেমন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স একটা ফ্যাক্টর, এগুলো এটা মানে এসেনশিয়াল নয় কিন্তু ডিজায়ারেবল। তার ভিতর যদি কিছু ফিজিক্যাল ভালো গুণ থাকে
সেটা অবশ্যই তার অ্যাডেড অ্যাডভান্টেজ। ব্যাকগ্রাউন্ড একটা ফ্যাক্টর এখানে, এডুকেশন, সোশ্যাল স্ট্যাটাস, মোবিলিটি, এক্সপিরিয়েন্স, এগুলো একটা ফ্যাক্টর। ইন্টেলিজেন্স, অ্যাবিলিটি, জাজমেন্ট, নলেজ, এগুলো ফ্যাক্টর। পার্সোনালিটি, অ্যাগ্রেসিভনেস, অ্যালার্টনেস, ডমিনেন্স, ডিসাইসিভনেস, যে ডিসিশন একবার নিলে অনেক ভেবেচিন্তে ডিসিশন নেবেন, কিন্তু সেই ডিসিশন চূড়ান্ত, বারবার ডিসিশন চেঞ্জ করলে কিন্তু ফলোয়াররা ঠিকমতো তাকে মানতে পারে না, তার গ্রহণযোগ্যতা আস্তে আস্তে কমতে থাকে। এনথুজিয়াজম, উদ্দীপনা, ইন্ডিপেন্ডেন্স, সেলফ কনফিডেন্স, এগুলো হচ্ছে তার পার্সোনালিটির ভিতর থাকতে হবে। টাস্ক ওরিয়েন্টেড, অ্যাচিভমেন্ট নিড তার থাকতে হবে, তার ভিতর ইনিশিয়েটিভ থাকতে হবে, এইগুলো থাকতে হবে। রেসপন্সিবিলিটি থাকতে হবে, যে ডিসিশন আমার অ্যাগেনস্টে নেওয়া হয়েছে, এটা যদি ফেল করে তাহলে তার দায়ও আমার, অন্য কারণ নয়, এই সৎ সাহস তার থাকতে হবে। সোশ্যাল ক্যারেক্টার কিছু থাকতে হবে, তার সুপারভাইজার অ্যাবিলিটি থাকতে হবে, কোঅপারেটিভনেস থাকতে হবে, পপুলারিটি থাকতে হবে, ট্যাক্ট থাকতে হবে, ডিপ্লোমেসি থাকতে হবে। এইগুলো হচ্ছে তার এসেনশিয়াল কোয়ালিটিস লিডারদের ভিতর পড়ে। এবারে হচ্ছে টাইপস অফ এ লিডার, টাইপস অফ পাওয়ার অফ এ লিডার। একজন লিডারের কী কী ক্ষমতা থাকে সেইগুলো বলা হচ্ছে। এক হচ্ছে লেজিটিমেট পাওয়ার, এটা হচ্ছে তার যখন ফর্মাল লিডারের সাধারণভাবে তার রুলস বা রেগুলেশন দ্বারাই অর্গানাইজেশনে তার অথরিটি অ্যাকসেপ্টেড হয়েছে, তাহলে সেই রুলস এবং রেগুলেশন তাকে কিছু পাওয়ার দেয়, যে তার কিছু কিছু অর্ডার প্রত্যেক এমপ্লয়িকে মেনে চলতে হবে। ইট ইজ সেই লিডারের লেজিটিমেট পাওয়ার। এক্সপার্ট পাওয়ার, এর কথা আমরা আগেই বলেছি, যে কোনো একটা বিশেষ সাবজেক্টের উপর স্কিল বা স্পেশাল কাইন্ডস অফ নলেজ থাকলে পরে তার সেই নলেজ অনেক সময় অনেক ফলোয়ার তৈরি করে দেয়, এবং তারা মনে করেন এর এই বিশেষ গুণ তাকে লিডার হিসাবে তুলে দেয়, একে তার এক্সপার্ট পাওয়ার বলে। ক্যারিজম্যাটিক পাওয়ারের একটা খুব বড় লিডারদের অবশ্যই এই ক্যারিজম্যাটিক পাওয়ার থাকবে, যাতে হাজার হাজার ফলোয়ার তার প্রতি অ্যাট্রাক্টেড হয় বা ডিভোশনের ফিলিং বোধ করে। এটা একটা লিডারশিপ বাই বার্থ যেটাকে বলে, সেই রকম ক্যাপাসিটি ভারতবর্ষের কেন পৃথিবীর সমস্ত বড় বড় লিডারদের ভিতর এই গুণ লক্ষ্য করা যায়। যেমন আমরা যদি নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বলি, তাহলে পরে দেখা যাবে কোনো একটা মিটিংয়ে তিনি হয়তো গেছিলেন, সেখানে এমন অনেক লোক এসেছেন হাজার হাজার, যে তারা তার আগে কোনো দিন তাকে দেখেননি বা সামনাসামনি আলোচনাও হয়নি, কথাও হয়নি। তা সেই রকম মিটিংয়ে তিনি যখন দাঁড়িয়ে বলতেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, তার মানে কি তার ফলোয়ার হলে কেউ কিছু পাবে না? রক্ত দাও মানে তার জন্য অনেক পরিশ্রম করতে হবে, ঘর বাড়ি ছেড়ে দিতে হবে, তার মানে ত্যাগ করতে হবে। উনি দেশের স্বাধীনতার কথা বলতেন। তার এই এক ডাকে প্রথমবার তাকে দেখা লোক ও হাজার হাজার লোক তার আহ্বানে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাহলে এইটাকেই বলে ক্যারিজম্যাটিক পাওয়ার। এই পাওয়ার একজন প্রকৃত লিডারের পাওয়ার, সেই জন্য লিডারশিপ বাই বার্থ বলে। যত বড় লিডার হবে তার এই পাওয়ার তত বেশি থাকবে। রিওয়ার্ড পাওয়ার অর্গানাইজেশনাল স্ট্রাকচারের ভিতর থাকলে কিছু সুপিরিয়র যেমন তার সাবঅর্ডিনেটদের যেমন কিছু কিছু সুযোগ দিতে পারেন, সেটা হচ্ছে ট্যাঞ্জিয়েবল, যেমন প্রমোশন, অফিস স্পেস, এইগুলো থাকতে পারে। কিছু ইনট্যাঞ্জিবল, যেমন অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রুভাল, রেকগনিশন, এইগুলো থাকতে পারে। এই জিনিসগুলো দেখা যায়, এই জিনিসগুলোর জন্য প্রচুর ফলোয়ার সেই লিডারকে মেনে চলে, একে তার রিওয়ার্ড পাওয়ার বলে। আর এক রকম পাওয়ার যেটা বলবো সেটা হচ্ছে কোয়ারসিভ পাওয়ার মানে যেটা হচ্ছে অ্যাবিলিটি টু থ্রেটেন অর পানিশ, তার পানিশমেন্ট দেওয়ার ক্ষমতা আছে। এই কারণে কিছু লোক ভয়ে তাকে মেনে চলে। যেমন অর্গানাইজেশনের ক্ষেত্রে ডিসমিসাল, ডিমোশন হতে পারে, লো পে হতে পারে। আবার
ইনট্যাঞ্জেবল হচ্ছে ক্রিটিসিজম হতে পারে, অ্যাভয়েডেন্স হতে পারে, তার সেলফ স্টিমে বাজছে, এইগুলো সব হতে পারে পানিশমেন্ট, কোয়ার্সিভ পাওয়ার। কিন্তু বাস্তবে এই পাওয়ারের জন্য অবশ্যই ভয়ে কিছু লোক তাকে মেনে চলে, কিন্তু দেখা গেছে যে এই পাওয়ারের যে ইউজ যত বেশি করবে সে একটা ভালো লিডারের তিনি নন। কারণ এই পাওয়ার একমাত্র নিতান্ত বাধ্য না হলে, একবারে শেষ সময় এটা দেওয়া উচিত, এটা করা উচিত। আর নাহলে এই পাওয়ারের ইউজ যত বেশি করবে, আস্তে আস্তে কিন্তু সেই কোম্পানি, সেই যে এমপ্লয়িকে তিনি হারাবেন, তার কনফিডেন্স তিনি পাবেন না। সেই কোম্পানি, সেই এমপ্লয়ি হচ্ছে তার বিহেভিয়ারে একটা উইথড্রল সিনড্রোম দেখা যাবে, যেটা কোম্পানির পক্ষে হেল্পফুল নয়। এই হলো লিডারশিপ। এখন লিডারশিপের এই যে পাওয়ার, এটাও হচ্ছে কোন লিডার কতটা প্রপোর্শনে এটা ইউজ করবেন সেটা ভ্যারি করে। অ্যাকচুয়ালি ইট ইজ এই লিডারশিপটাও হচ্ছে সায়েন্স অ্যান্ড আর্ট। এর কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, এই এতটা পার্সেন্টেজ পাওয়ার একে ইউজ করতে হবে এরকম নয়। এটা হচ্ছে যিনি যত বেশি অপটিমামলি এই পাওয়ারগুলো ইউজ করবেন তিনি তত বড় লিডার। এবং অবশ্যই খুব বড় লেভেলের লিডার হতে গেলে তার ক্যারিজমেটিক পাওয়ার অবশ্যই থাকতে হবে। এরপরের চ্যাপ্টারে যেটা আমরা আসছি সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট আর একটা বিষয়, সেটা হচ্ছে ম্যাসলস নিড হায়ারার্কি। ভেরি ইম্পর্টেন্ট ম্যাসলস নিড হায়ারার্কি। এখানে ম্যাসলো বললেন যে প্রত্যেক মানুষের যে বিহেভিয়ার দেখা যায় সেটা হচ্ছে গোল ডিরেক্টেড। কোনো পিউপিল অবশ্যই তার কোনো নিড ফুলফিল করার জন্য বা কোনো কিছু অ্যাচিভ করার জন্য সেই রকম বিহেভিয়ারাল প্যাটার্ন দেখান। এবার ইনি আমাদের প্রত্যেক মানুষকে বা আমাদের অর্গানাইজেশনের কথা ভাবলে প্রত্যেক এমপ্লয়িকে একটা নিড লেভেলের হায়ারার্কিতে ফেললেন, যেটা পিরামিডিক্যাল স্ট্রাকচার ইন নেচার। যেমন লোয়ার দিকে হচ্ছে নিডগুলো লেভেলে থাকা লোকের সংখ্যা বেশি থাকবে। উনি এও বললেন যে একটা লোয়ার লেভেলের নিড ফুলফিল করলে পরে তবেই তার হায়ার লেভেলের নিডের দিকে তিনি যাবেন। এইভাবে টোটাল নিড লেভেলকে তিনি 5টা ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ হচ্ছে ফিজিওলজিক্যাল নিড, নিড ফর ফুড, ক্লথ এটসেট্রা, অন্ন, বস্ত্র, বাসস্থান। তারপরে হচ্ছে সিকিউরিটি নিড, তারপরে হচ্ছে নিড ফর বিলঙ্গিংনেস, তারপরে হচ্ছে হায়ারের দিকে হচ্ছে নিড অফ এস্টিম অর ইগো, এবং সবচেয়ে উপরে হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড। এখন ফিজিওলজিক্যাল নিড সবার আগে রক্ষিত হওয়া দরকার। ফিজিওলজিক্যাল নিড এবং সিকিউরিটি নিড, এই দুটো নিডকে বলে লোয়ার অর্ডার নিড। প্রথমে ফিজিওলজিক্যাল নিড, প্রত্যেকেই এটা বোঝা সম্ভব, যতক্ষণ না মানুষের জীবন ধারণের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান এই জিনিসগুলো মিটছে, তার রোজ জীবন ধারণের উপযোগী মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল না হচ্ছে, ততদিন পর্যন্ত তাকে ওই নিড লেভেলের বাইরে সে যেতে পারবে না। এবার যখন এই নিড লেভেলও পূর্ণ হলো, তখন তার হচ্ছে দ্বিতীয় নিড লেভেলে আসলেন, সেটা হচ্ছে সিকিউরিটি নিড। সিকিউরিটি নিডটা কি? যে মানুষ তখন ভাববে যে আমি যেগুলো পেয়ে আসছিলাম সেই জিনিসটা যেন সংরক্ষিত থাকে এবং সেটা যেন বজায় থাকে, এই নিডটাকে বলছে সিকিউরিটি নিড। সেই কারণেই আমরা তখন হচ্ছে কিছু ইন্স্যুরেন্স করার কথা ভাবি, কিছু ল অ্যান্ড অর্ডার যাতে মেনটেন থাকে এইসব কথা ভাবি। এইবার এই দুটো নিড দেখা গেছে, এই দুটো নিডকেই বেশিরভাগ লোক আমাদের এই দুটো নিড লেভেলের ভিতর থাকে, তাদেরকে এই কারণে এইদের বলা হচ্ছে লোয়ার অর্ডার নিড। অ্যাকচুয়ালি পশুদের ভিতরেও এই দুটো নিড লক্ষ্য করা যায়, সেই জন্য এই নিডকে অনেকে হচ্ছে বিস্টিয়াল নিডও বলে। এই দুটো নিড হিউম্যান এবং পশু সবার ক্ষেত্রেই কমন। যেমন দেখা যায় একটা চিতাবাঘ
তার খাবারের জন্য হরিণ শিকার করলো, তখনকার মতো পেট ভুগলো, তারপরে তার সিকিউরিটি নিডটা কি আসলো, বাকি খাবারটা সেদিন খেতে পারছে না, পরের দিন বা তারও পরের দিন খাবে বলে, সেটা অন্য কেউ যাতে, অন্য কোনো শিকারী পশু যাতে নিয়ে না যায়, সেই জন্য হরিণটাকে গাছের উপরে, শিকারী পশুদেবী তো চিতাবাঘই একমাত্র গাছে উঠতে পারে, হ্যাঁ, গাছের উপরে নিয়ে তুলে রাখলো। তাহলে এই সিকিউরিটি নিড পশুদের ভিতরেও দেখা যায়। সেই জন্য এই দুটো নিডকে বলছে লোয়ার অর্ডার নিড বা বিস্টিয়াল নিড। এরপরে হিউম্যানের ক্ষেত্রে যেই নিডটা, এই দুটো নিড লেভেলও যার পূর্ণ হলো, তখন হচ্ছে তার ট্রানজিশনাল নিড বলছে নিড ফর বিলঙ্গিংনেস, মানে আমি কোনো একটা গ্রুপ বা কোনো জিনিসের সাথে আমি ঐক্যবদ্ধ, তখন সেই কারণে সে হচ্ছে ফেলো ফিলিংস দেখাতে পারে, লাভ বা অ্যাফেকশন এসে পড়ে, সে একটা ক্লাব রক্ষিত করতে চায় যে এই আমিও কিছু লোকের জন্য কিছু করছি, এই নিড লেভেলটা তাকে আসে, এটা হচ্ছে নিড ফর বিলঙ্গিংনেস। এবার যত নিড লেভেলের উপরে যাব সেই রকম লোকের সংখ্যা কমে যাচ্ছে। নিডের তারপরের লেভেলের নিড হচ্ছে নিড অফ স্টিম অর ইগো, মানে বিলঙ্গিংনেস নিডও যার ফুলফিল হয়ে গেল, পিপল তাকে রেকগনাইজ করলো যে সেও আমাদের একই রকম, আমাদের সাথেই আছে, তখন কিন্তু সে মনে করবে যে আমি যে সবার থেকে আলাদা, আরও সেরা, বিশেষ একটা কিছু, অনেকের ভিতর আমি সেরা, এই নিড লেভেলটা তার ভিতর থাকে, নিড অফ স্টিম অর ইগো, সেই জন্য সে আরও বেশি কাজ করতে চায় ফুলফিল করার জন্য। খুব কম সংখ্যক লোকের এই নিড অফ স্টিম অর ইগো ফুলফিল হয়। তার পরবর্তীতে এটাও যার ফুলফিল হয়ে গেল, তার পরবর্তীতে সে চলে গেল সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডে, যেটা হচ্ছে চূড়ান্ত, খুব কম মানুষের এই লেভেলে থাকে, নিড লেভেলে। এখানে যখন সে উঠে যায় তখন দেখা যায় এতদিন পর্যন্ত কিছু ফুলফিল করার জন্যই, কিছু নিড পূর্ণ করার জন্যই সে কাজ করছিল, কিন্তু তখন হচ্ছে সেই কাজটা তার ইনেট হয়ে যায়, রক্তগত হয়ে যায়, মজ্জাগত হয়ে যায়, তখন সে সেই কাজটাকে ভালোবাসে বলেই করে। তখন কে প্রশংসা করছে, কে তাকে রিভিউ করছে, এর উপর তার কিছু ডিপেন্ড করে না। সে কোনো আর প্রাইজ, কোনো প্রশংসার জন্য সে কাজ করে না, সে কাজটা করতে ভালোবাসেই, কাজটা তার ইনেট হয়ে গেছে, সেই জন্যই করে। সেই জায়গায় আমাদের সেই গীতাতে যুদ্ধিত আছে কর্মণ্যে অধিকারস্তে মা ফলেষু কদাচন, সেই একই জায়গায় যে কর্মে তোমার অধিকার, ফলে তোমার অধিকার নয়। এই নিড লেভেলের লোকরা সেই চূড়ান্ত জায়গায় পৌঁছে যায়। তখন যেমন ধরা যায় যে একটা সাহিত্যের ক্ষেত্রে যিনি নোবেল প্রাইজ পেলেন, তার থেকে বড় রেকগনিশন হতে পারে না, কিন্তু তারপরেও রবীন্দ্রনাথ তারপরেও প্রচুর লেখা করেছেন। তার মানে কি তিনি সেটাই তার মজ্জাগত, রক্তগত হয়ে গিয়েছিল, যে সেটাই তিনি ভালোবাসতেন। কে প্রশংসা করবে, কে প্রাইজ দেবে, কে বাহবা দেবে, বা কত টাকা পেলেন, এই জন্য উনি আর কাজ করতেন না, সেটা তার রক্তগত বলেই কাজ করতেন। এই রকম হচ্ছে, এটাকে বলছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এটাই চূড়ান্ত একটা মানুষের অবস্থা। এই দুটো নিডকে, নিড অর স্টিম অর ইগো অর সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড, এই দুটো নিডকে বলছি হায়ার অর্ডার নিড। এবার দেখতে হবে আমাদের অর্গানাইজেশনাল পার্সপেক্টের এটা গুরুত্বপূর্ণ কেন। এটা গুরুত্বপূর্ণ কেন? কারণ হচ্ছে আমরা অ্যাজ এ ম্যানেজার যখন ডিসিশন নেব, তখন আমাকে কিন্তু সবার জন্য একই রকম জিনিস দিলে হবে না। যার ফিজিওলজিক্যাল নিডই ফুলফিল হয়নি, তাকে আরও ভালো কাজ মোটিভেট করাতে হলে, তাকে আরও ভালো কাজের জন্য মোটিভেট করাতে হলে, তখন কিন্তু তাকে হয় ভালো খাবার বা কিছু জীবন ধারণের জন্য মায়না বাড়িয়ে দেওয়া, বা ভালো কোয়ার্টার একটু ব্যবস্থা করা, থাকার ফেসিলিটিস আছে ভালো, এই রকম ব্যবস্থা করলে দেখা যাবে তার বেশি কাজ হচ্ছে। হোয়ারেস যেখানে হচ্ছে নিড ফর বিলঙ্গিংনেস লেভেলে যে আসছে, তাকে কিন্তু ওই সামান্য টাকা মায়না বাড়ালে, 500 টাকা মায়না বাড়ালো, অতটা কাজ হবে না। তাকে কাজ করাতে গেলে কিন্তু তখন কি দিতে হবে, যে তাকে বিলঙ্গিংনেস অর্ডার লেভেলে সে আছে, তাকে হয়তো একটা জায়গার দায়িত্ব দিয়ে দিতে হবে, একটা ছোট জায়গার রেসপন্সিবিলিটি তাকে বেশি দিতে হবে,
তাকে যদি অ্যাপ্রিসিয়েশন করা যায়, দেখা যাবে ওই টাকা দেওয়ার থেকে বেশি কাজ হচ্ছে। কাজে এটাকে জুডিশিয়ালি ম্যানেজমেন্টকে লক্ষ্য রাখতে হবে, এবং সেই জন্যই ম্যানেজমেন্টকে তার আগে ডিসিশন নিতে হবে যা তার এমপ্লয়িরা কে কোন নিড লেভেলে আছে। ম্যাস লস নিড, এই জন্য হায়ারার্কি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন অন দিস পার্সপেক্টিভ। এরপরে আমরা চলে যাচ্ছি পরের যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সেফটি ম্যানেজমেন্ট। সেফটি ম্যানেজমেন্ট হচ্ছে অর্গানাইজেশনে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের একটা অন্যতম কাজ। আমরা দেখেছি যে এটা হচ্ছে প্রিকশনারি ইন নেচার, এটা প্রিকশনারি ইন নেচার হওয়া উচিত যাতে অ্যাক্সিডেন্ট না ঘটে, এবং আদার জিনিস যাতে হিউম্যান বিইং এবং আদার রিসোর্সেস মেশিনারি এইগুলো যেন ঠিক থাকে ওয়ার্ক প্লেসে, সেইখানে সেফটি ম্যানেজমেন্ট ডিল করছে। এবার মূলত হচ্ছে অ্যাক্সিডেন্টটাকে প্রিভেন্ট করছে, এইটা হচ্ছে মূল কাজ। এবার কি কি কারণে তাহলে অ্যাক্সিডেন্ট হয় সেটা দেখতে হবে। প্রথম কাজ হচ্ছে কেয়ারলেসনেস, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়া, দৌড়নো। এবার ওয়ার্কাররা যে পাশে কাজ করছে সেগুলো লক্ষ্য না করা, সেফটি রুলসের দিকে নজর না রাখা, এইসব কারণে হতে পারে। ইগনোরেন্সের জন্য হতে পারে, কোনো মেশিন বা টুল এগুলো হ্যান্ডেল করার কোনো অভিজ্ঞতা না থাকলে অ্যাক্সিডেন্ট হতে পারে। আনসুইটেবল ক্লদিংয়ের জন্য হতে পারে, লার্জ লুজ ক্লদিং যদি একটা ওয়ার্কশপ লেভেলে পড়ে যায়, আনবাটন শার্ট যেটা ঢিলা উঠছে হাওয়ায়, বড় লম্বা চুল মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যদি শপে থাকে, নেকটাইজ এইগুলো যদি ঝুলে থাকে, এইগুলো অ্যাক্সিডেন্টের কাজ করে। এবং ওয়ার্কশপ লেভেলে এইগুলোর জন্য নির্দিষ্ট রুলস আছে যাতে এইসবগুলো রাখা যাবে না। এবং হচ্ছে আনটাইডিনেস, অনেক সময় অপরিচ্ছন্নতার জন্য ওভারক্রাউডেড প্যাসেজ, অবজেক্টস অন দ্য ফ্লোর এখানে ওখানে ছড়িয়ে আছে লোকের যাতায়াতের পথে, গ্রিস বা তেল পড়ে আছে, ক্লিন করা হচ্ছে না, এইসব কারণেও কিন্তু হচ্ছে সেফটি অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এবং সেফটি প্রিকশন কী নিতে হবে? কিপ এভরি কর্নার ক্লিন, ইউজ ম্যাটস অন স্লিভারি ফ্লোর, স্টোর কম্বাসেবল ম্যাটেরিয়ালস প্রপার্টি, এবং ফায়ার সেফটি নর্ম সেটা করতে হবে, মেনটেন করতে হবে। ট্রেনিং করতে হবে ইকুইপমেন্ট বা মেশিনারি হ্যান্ডেল করার জন্য। সেফটি ওয়্যার এবং ক্লথ ইউজ করতে হবে, হেলমেট এগুলো পরতে হবে। কোনো অ্যাক্সিডেন্ট হ্যাজার্ডের জন্যে ডিসপ্লে দেখাতে হবে যে কী কী এগুলো লক্ষ্য রাখতে হবে, কী কী কারণ জিনিস মেনটেন করতে হবে। ফার্স্ট এড ট্রেনিংয়ের ব্যবস্থা রাখতে হবে। ইভ্যাকুয়েশন, কোনো যদি ফ্লাড, আর্থকোয়েক, ফায়ার এগুলো হয়, ইভ্যাকুয়েশন কীভাবে হবে এগুলো মাঝে মাঝে ড্রিল করতে হবে। এমপ্লয়িদের এগুলো সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। ওয়ার্ক প্লেসে যাতে ব্যথা বেদনা না হয় সেই জন্য বসার চেয়ার টেবিলগুলো এরগোনমিক্স ডিজাইন অনুযায়ী হতে হবে। এবারে হচ্ছে অনেক সময় ম্যাটেরিয়াল হ্যান্ডেলিংয়ের জন্য অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়, সেই জন্য যাতে করে এগুলো মেশিনের মাধ্যমে করা যায়, কনভেয়ার বেল্ট, হয়েস্ট, ফর্কলিফট এইগুলো, ক্রেন এইগুলো ইউজ করতে হবে। এমপ্লয়িদের যাতে রিস্ক ফ্যাক্টর সম্বন্ধে সচেতন থাকে সেটা দেখতে হবে। টুলস এবং মেশিনারি প্রিভেন্টিভ মেনটেন্যান্স করতে হবে। এবং হচ্ছে কোনো কারণে যদি তবুও কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় বা কেউ ইনজোর্ড হয়, তাহলে পরে হচ্ছে বার্নস, ফ্র্যাকচার, স্ট্রেইন এইসব কারণে যদি হয় তখন তার জন্য মেডিকেল ফেসিলিটিসও ওপেন রাখতে হবে। এইগুলো হচ্ছে সেফটিফিকেশনের ভিতর গেল। এরপরে হচ্ছে ট্রেড ইউনিয়নসের বিভিন্ন হচ্ছে
যে ফ্যাক্টরি অ্যাক্ট বিভিন্ন সময় যে হয়েছে আমাদের ইন্ডিয়ান পার্সপেক্টিভে, সেই সম্বন্ধে কিছু আলোচনা করছি। প্রথমে আসছি ট্রেড ইউনিয়ন অ্যাক্ট 1926। এখানে হচ্ছে বলা হয়েছে যে এই ফিল্ডগুলোর কথা, সেখানে হচ্ছে রেজিস্ট্রেশন অফ, আচ্ছা এক সেকেন্ড তোমরা একটু ওয়েট করো, আমি একটু জল খেয়ে আসছি। হ্যাঁ, এখানে ট্রেড ইউনিয়ন অ্যাক্টের রেজিস্ট্রেশন অফ ইউনিয়ন রাইটস অ্যান্ড প্রিভিলেজেস, অব্লিগেশন, লায়াবিলিটিস এগুলো বলা হয়েছে। এখানে যেটা রেজিস্ট্রেশনের সম্বন্ধে বলেছে যে মিনিমাম 7জন মেম্বার করলেই একটা ইউনিয়নের জন্য অ্যাপ্লাই করতে পারে রেজিস্ট্রারের কাছে, এবং হাফ অফ দ্য মেম্বার হচ্ছে অফিস বিয়ারার যারা, তার মানে সেই অর্গানাইজেশনে কাজ করে এরকম হতে হবে। অফিস বিয়ারদের কোনো কেসে অলরেডি কনভিক্টেড এরকম লোক থাকা চলবে না, তাহলে রেজিস্ট্রেশন পাবে না। এবং যে কোনো সার্কামস্ট্যান্সে রেজিস্টার্ড হচ্ছে এই ট্রেড ইউনিয়নকে উইথড্র করতে পারে রেজিস্ট্রেশন। আর একটা বিষয় হচ্ছে অফিস বিয়ারাররা হচ্ছে ক্রিমিনাল কেস, তাদের এই ইউনিয়ন সংক্রান্ত কোনো কাজের জন্য ক্রিমিনাল কেসের থেকে ইমিউন হবে। আর হচ্ছে আর একটা জিনিস ইউনিয়নদের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা হচ্ছে একটা অ্যানুয়াল রিটার্ন সাবমিট করবে অন এভরি ক্যালেন্ডার ইয়ার রেজিস্টার অফ ট্রেড ইউনিয়নের কাছে, তাতে তাদের অ্যাকাউন্ট, লিস্ট অফ মেম্বার এগুলো ভেরিফাই করাতে হবে। এনি চেঞ্জ অফ দ্য নেম, কনস্টিটিউশন, রুলস এগুলো হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ অফিস বিয়ারার এইগুলো হচ্ছে তাদের রেজিস্ট্রারের কাছে ওয়েল ইন অ্যাডভান্স নোটিফাই করতে হবে। আর অ্যানুয়াল রিপোর্ট রিটার্ন যদি সাবমিট না করে তাহলে তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। এরপরে আসছে ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট অ্যাক্ট, যেটাকে স্ট্যান্ডিং অর্ডার অ্যাক্টও বলে, 1946। এই অ্যাক্টগুলো যেটা বলেছে যেই নিয়ে ডিল করেছে সেটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স ইনক্লুডিং শিফট অফ ওয়ার্ক অ্যান্ড ওভারটাইম, অ্যাটেন্ডেন্স রুলস অ্যান্ড রেগুলেশন, হলিডে অ্যান্ড লিভ, পেমেন্ট অফ ওয়েজ, ডিডাকশন ফ্রম ওয়েজ, পেমেন্ট অফ বোনাস, ইনক্রিমেন্ট অ্যান্ড প্রমোশন, ট্রান্সফার, ডিসিপ্লিন, এইসব নিয়ে আলোচনা করছে। এই আইনটা প্রযোজ্য হবে যে 50 জন বা তার বেশি ওয়ার্কার যদি কোথাও কাজ করে কোনো অর্গানাইজেশনে, তাদের ক্ষেত্রে। এবারে হচ্ছে ইমপ্লিমেন্টেশন মেশিনারি হচ্ছে সার্টিফাইং অফিসার অ্যান্ড অ্যাপিলেট অথরিটি, লেবার কমিশনার যাদের রাজ্য সরকার অ্যাপয়েন্ট করেন, রেসপেক্টিভ রাজ্য সরকার অ্যাপয়েন্ট করেন, তিনি হচ্ছে সার্টিফাইং অফিসারের দায়িত্ব পালন করবেন। আর অ্যাপিলেট অথরিটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোড। যে কোনো এমপ্লয়ি, ইউনিয়ন বা হচ্ছে এমপ্লয়ার এই আইনের সহায়তা বলে
অ্যাপিল করতে পারে লেবার কোর্টের কাছে, এবং ডিসিশন উইল বি বাইন্ডিং ফর অল পার্টিস। এরপরে আসছে যে ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948। এই অ্যাক্টের মেন হচ্ছে হেলথ, সেফটি অ্যান্ড ওয়েলফেয়ার, আওয়ার্স অফ ওয়ার্ক, এমপ্লয়মেন্ট অফ ইয়ং পারসন অ্যান্ড ওমেন, অ্যানুয়াল লিভ অ্যান্ড ওয়েজেস, occupational diseases, administration, enforcement and penalties for offenses। এইখানে 500 জন বা তার বেশি কাজ করেন এই রকম ফ্যাক্টরিকে বা অর্গানাইজেশনকে একজন লেবার ওয়েলফেয়ার অফিসার নিয়োগ করতে হবে, যারা এই বিষয়গুলি দেখবেন। এবং স্টেট গভর্নমেন্ট হচ্ছে, প্রত্যেক রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট হচ্ছে এই লেবার ওয়েলফেয়ার অফিসারের ডিউটি, কোয়ালিফিকেশন, সার্ভিস কন্ডিশন কী হবে সেগুলো ঠিক করে দেবেন। এখানে আর একটা জিনিস বলা হয়েছে যে আওয়ার হবে 48 ঘন্টা পার উইক, তার মানে পার ডেতে একদিন ছুটি থাকে ধরে নিলে, পার ডেতে 8 ঘন্টা করে, যাতে হচ্ছে টিফিন টাইম বা খাবার টাইম দিলে সেই টাইমটা বাদ দিয়ে 10.5 ঘন্টা একদিন হতে পারে টোটাল মিলিয়ে, ইন্টারভাল বা খাবার টাইম দিয়ে। এবার হচ্ছে ওম্যানদের বা চিলড্রেন 18 বছরের নিচে তাদের হচ্ছে রাত 7টার পর থেকে সকাল 6টা পর্যন্ত ডিউটি দেওয়া যাবে না, এই অ্যাক্টে বলা হয়েছে। এবার হচ্ছে রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট হচ্ছে এই অ্যাক্টটাকে অ্যাডমিনিস্টার করবেন থ্রু হচ্ছে ফ্যাক্টরি ইন্সপেক্টরের মাধ্যমে। ডাইরেক্টর জেনারেল অফ ফ্যাক্টরি হচ্ছে অ্যাডভাইস বা লেবার ইনস্টিটিউটসরা হচ্ছে এগুলো কোঅর্ডিনেট করবেন থ্রু আউট দ্য কান্ট্রি। পেনাল্টিজ আর প্রেসক্রাইবড ফর কন্ট্রাভেনশন অফ এনি অফ দি প্রভিশন অফ দ্য অ্যাক্ট। এরপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্যাক্ট 1947। এই অ্যাক্ট কাজ করছে হচ্ছে ওয়ার্কস কমিটি, কনসিলিয়েশন অ্যান্ড অ্যাডজুডিকেশন মেশিনারি, স্ট্রাইক অ্যান্ড লকআউট, লে অফ রিট্রেঞ্চমেন্ট, এইগুলো নিয়ে কাজ করছে। এই বিষয়গুলো হচ্ছে এই অ্যাক্টের পারভিউর ভিতর পড়ে। ওয়ার্কস কমিটি কি? আবার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট মানে রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট যারা হচ্ছে এই ওয়ার্কস কমিটি কনস্টিটিউট কিভাবে হবে সেই অনুযায়ী প্রেসক্রাইব করবেন। ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্টে, যে এস্টাবলিশমেন্টে 100 জন বা তার বেশি লোক কাজ করে। কনসিলিয়েশন অ্যান্ড অ্যাডজুডিকেশনের বিষয়টা কি বলেছে? আবার হচ্ছে রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট অ্যাপয়েন্ট কনসিলিয়েশন অফিসার এই ডিসপিউটগুলো মেটানোর জন্য, যাতে হচ্ছে একমাত্র যে পাবলিক ইউটিলিটি সার্ভিসে কোনো ডিসপিউট হলে কনসিলিয়েশন অফিসারকে সেটা সেটেল করতেই হবে, এবং তিনি যেটা বলবেন সেটা হচ্ছে বাইন্ডিং ফর অল পার্টিস। এবার যদি তিনি মনে করেন কোনো সেটেলমেন্টে আসা গেল না, তাহলে কনসিলিয়েশন অফিসার একটা ফেলিওর রিপোর্ট দেবেন, তখন হচ্ছে গভর্নমেন্ট, রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট তাকে অ্যাডজুডিকেশনের জন্য পাঠাবেন। অ্যাডজুডিকেশনের দ্য 3 টায়ার সিস্টেম আছে, ট্রাইব্যুনাল আছে, লেবার কোর্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল আর ন্যাশনাল ট্রাইব্যুনাল আছে। যেখানে হচ্ছে ট্রাইব্যুনাল এবং লেবার কোর্ট এটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট ম্যানেজ করেন, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু হচ্ছে ন্যাশনাল ট্রাইব্যুনাল বা ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল দেখেন। লেবার কোর্ট যখন ডে টু ডে জিনিস যেরকম ওয়েজ, বোনাস, গ্র্যাচুইটি এইসব নিয়ে ডিসপিউট নিলে করবেন, আর যেসব বিষয় নিয়ে হচ্ছে একটা ন্যাশনাল ইন্টারেস্ট বা ডিসপিউটের বিষয় আসছে, সেইখানে হচ্ছে ওই ন্যাশনাল বা ট্রাইব্যুনাল সেগুলো দেখভাল করবেন। স্ট্রাইক অ্যান্ড লকআউটের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে পাবলিক ইউটিলিটি সার্ভিসে রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট কোনো লকআউটকে প্রহিবিট করতে পারেন এবং ইলিগাল হিসাবে ডিক্লেয়ার করতে পারেন, এবং এইখানে অর্গানাইজেশন যদি সেই সব জায়গায় কোনো স্ট্রাইক বা লকআউট করতে চায় তাহলে প্রেসক্রাইব ম্যানারে
সেটাকে আগে থেকেই জানাতে হবে ওয়েল ইন অ্যাডভান্স, এবং কোনো জিনিস যদি কনসিলিয়েশন প্রসিডিংসের ভিতরে থাকে তাহলে পরে আর সেই বিষয় নিয়ে লকআউট বা স্ট্রাইক ডাকা যাবে না। লে অফ, রিট্রেচমেন্ট বা ক্লোজারের কথা বলা হয়েছে। এইটাও হচ্ছে যে রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্টের প্রায়োরিটি পারমিশন ছাড়া এগুলো করা যাবে না। একজন ওয়ার্কার ম্যান হচ্ছে 100% ওয়েজ পাবেন যদি ট্রাইব্যুনাল তাকে রিইনসিস্ট করে, যদিও এমপ্লয়ার তাকে আগে ছাড়িয়ে দিয়ে থাকুক না কেন, এবং এটা এস্টাবলিশমেন্টকে মানতে হবে। কোনো এমপ্লয়ার যদি ক্লোজ ডাউন করতে চান এস্টাবলিশমেন্টকে, তাহলে তাকে অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্টের কাছে প্রায়োরিটি পারমিশন মানে 90 যেই ডেট থেকে করতে চাইছেন তার 90 দিন আগে জানাতে হবে, এবং গভর্নমেন্ট যদি 60 দিনের ভিতর রেসপন্স না করে তাহলে ধরে নিতে পারেন পারমিশন ইজ ডিমড টু বি গ্রান্টেড। এইখানে আন্ডারটেকে যখন লকডাউন মানে ক্লোজ ডাউন হলো, তখন হচ্ছে কম্পেনসেশন প্রত্যেক বোনাফাইড এমপ্লয়ার তাদের টোটাল সার্ভিস ইয়ারের জন্য প্রত্যেক কমপ্লিটেড সার্ভিস ইয়ারের জন্য 15 দিনের পে পাবেন। এক্সেপশনাল কেস যদি কোনো অ্যাক্সিডেন্ট বা ডেথ, এমপ্লয়ারের ডেথ হয়, তবে কিন্তু প্রায়র অ্যাপ্রুভাল এক্ষেত্রে রিলিজ হতে পারে। এরপরে হচ্ছে ওয়ার্কসম্যান কম্পেনসেশন অ্যাক্ট 1923। এই অ্যাক্টে বলা হয়েছে যে এন্টাইটেলমেন্ট, রেট, কভারেজ অফ ডিপার্টমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ কম্পেনসেশন, যদি কাজ করার ক্ষেত্রে কোনো ইনজুরি বা ডেথ কেস হয় তাহলে পরে কি কি হবে এইখানে বলা হয়েছে। এবারে এই কম্পেনসেশন তখনই পাবে যদি এমপ্লয়ারের কোনো ফল্টের জন্য অ্যাক্সিডেন্ট ঘটে। এমপ্লয়ির ফল্টের জন্য যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে বা তার ইচ্ছাকৃত কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে কিন্তু এই কভারেজ পাওয়া যাবে না। আবার বলেছে যদি অকুপেশনাল কিছু ডিজিজ আছে, সেই রকম কোনো ডিজিজ ঘটলে তখন আবার কভারেজ পাওয়া যাবে। যেমন এই কম্পেনসেশনের ক্ষেত্রে 4টে গ্রাউন্ড বলা হয়েছে যে ইনজুরি যদি ঘটে। এক হচ্ছে ডেথ, 2 হচ্ছে পার্মানেন্ট টোটাল ডিসএবলমেন্ট, 3 নম্বর হচ্ছে পার্মানেন্ট পার্শিয়াল ডিসএবলমেন্ট, আর 4 নম্বর হচ্ছে টেম্পোরারি ডিসএবলমেন্ট। এখানে বিভিন্ন টাকার কথা বলা হয়েছে। যখন রুলটা হয়েছিল 1923 সালে, তখন বলা ছিল ডেথ কেসের জন্য ম্যাক্সিমাম 24,000 টাকা। এখনকার দিনে সেই রুলসটা মডিফাই হয়ে ডেথ কেসের জন্য 4,56,000 টাকা হয়েছে ম্যাক্সিমাম বা 1/2, আর অন্যান্য কম্পেনসেশন মিনিমাম হচ্ছে 1/2 অফ দ্য মান্থলি ওয়েজ, এইভাবে বলা হয়েছে। ডিপেন্ডেন্স কে হবে, তার ক্লেম কি হবে, এখানে সেই প্রভিশনও বলা হয়েছে। এমপ্লয়ার ডিসক্লেম করলেও লায়াবিলিটি, যদি কমিশনার অর্ডার দেন তাহলে তার ডিপেন্ডেন্টকেও ক্লেম দিতে হবে। এই অ্যাক্ট সাধারণভাবে রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট তার কমিশনারের মাধ্যমে কমিশনার ফর ওয়ার্কসম্যান কম্পেনসেশন এনার মাধ্যমে দেখভাল করেন। এরপরে হচ্ছে 1948 সালের ইএসআই অ্যাক্ট, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট। এর ভিতরে যেটা বলা হলো যে তাদের এমপ্লয়িদের মেডিকেল বেনিফিট, সিকনেস বেনিফিট, ম্যাটার্নিটি বেনিফিট যদি মহিলা কর্মী হন, ডিসেবলমেন্ট বেনিফিট, ডিপেন্ডেন্স বেনিফিট, ফিউনারাল এক্সপেন্সেস, রিহ্যাবিলিটেশন এক্সপেন্সেস, এইগুলো হবে। এই কভারেজের পারভিউর ভিতর পড়বে যেসন এখনকার নিয়মে হচ্ছে যারা মান্থলি 21,000 টাকা বা তার কম ওয়েজ আর্ন করেন তারাই এর ভিতর পাবেন। এক্ষেত্রে হচ্ছে একটা পোর্শন তার বেসিক তার ওয়েজের এমপ্লয়ার কন্ট্রিবিউশন থাকে 3.25%, এমপ্লয়ি কন্ট্রিবিউশন থাকে 0.75%। এই টোটাল শেয়ারটা প্রতি মাসে ইএসআই ফান্ডে, যেটা হচ্ছে আমাদের একটা
স্ট্যাটিউটরি বডি আন্ডার দ্য ইন্স্যুরেন্স স্কিম। আর এরা হচ্ছে আমাদের লেবার ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ লেবার ডিপার্টমেন্টের মাধ্যমে একটা স্ট্যাটিউটরি বডি, তার সেখানে এগুলো জমা করে, এরাই দেখভাল করেন। এইখানে বলা হয়েছে যে ট্রিটমেন্টের জন্য, মেডিকেল ট্রিটমেন্টের জন্য কতগুলো ইএসআই হসপিটাল থাকবে, যেখানে এরা এই ফেসিলিটিসগুলো পাবে। এখনকার দিনে অনেক কার্ড হয়েছে, সেই কার্ডের মাধ্যমে ওয়ার্কার এবং হচ্ছে তার ফ্যামিলি মেম্বার, ডিপেন্ডেন্ট যারা, তারা এই ফেসিলিটিস পাবেন। কোনো কারণে ডিসেবলমেন্ট, পার্মানেন্ট ডিসেবলমেন্ট বা ডেথ হলে পরে ফ্যামিলি পেনশন পাবেন। এই সব জিনিসগুলো এইখানে বলা হয়েছে। তাহলে যাই হোক, এবার আমাদের তাহলে হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এই সেকেন্ড পার্টও শেষ হলো এবং টোটাল পার্টটা শেষ হলো। আশা করি তোমরা একটা স্বচ্ছ ধারণা